বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে এখন পর্যন্ত সবাই সুস্থ আছো। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় মানব শারীরতত্ত্ব হতে পরিপাক ও শোষণ নিয়ে আলোচনা করব। উক্ত অধ্যায় থেকে অনেকগুলো টপিক আলোচনা হয়ে গেছে। তো আজকে আমি যারা লাইভে সংযুক্ত হবে তারা হচ্ছে 2019-20 অর্থাৎ দ্বিতীয় বর্ষ এবং 2020-21 তাদেরকেও আমি অর্থাৎ যারা প্রথম বর্ষ তাদেরকেও আমি সংযুক্ত হতে বলেছি। কারণ যে অধ্যায়টা আমি পড়াচ্ছি বা যে টপিকগুলো আমি পড়িয়ে যাচ্ছি সেগুলো কিন্তু শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত, যা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ উভয়ের জন্যই এই অধ্যায় এবং এই টপিকগুলো সবই তোমাদের জন্য রয়ে গেছে। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে বলেছিলাম আজকে কিছু এমসিকিউ কোশ্চেন তোমাদেরকে আমি ধরবো, আর সেটা তোমাদেরকে আমি আগেই অবগত করেছি। তোমাদেরকে পড়ে রাখতে বলেছিলাম, অধ্যায়টি একটু আগে থেকে জেনে রাখার কথা বলেছিলাম এবং যা আমি পূর্বের ক্লাসে যা পড়িয়েছি তার উপর থেকেই আমি এমসিকিউ কোশ্চেন ধরবো। আর আজকে আমি মূলত একটি ছোট টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পিত্ত, অর্থাৎ আমাদের পিত্ত রস যেটাকে বলি অর্থাৎ বিল, সেটি নিয়ে আলোচনা করব, যেটা যকৃতের মধ্যে পিত্তথলিতে পিত্তরস জমা হয়। শিক্ষার্থীরা, এই প্রশ্নটি সকল বোর্ডে এসেছিল। এছাড়াও আরও তোমরা বিভিন্ন বোর্ডগুলো যদি একটু অবজারভেশন করো তাহলে দেখতে পারবে অনেকবার এই পিত্তথলি বা পিত্তরস কী, পিত্তরসের উপাদান, পিত্তরসের কাজ, এই প্রশ্নটা এসেছিল। বিশেষ করে সকল বোর্ড তো বুঝো, অনেক সব বোর্ডে 2018-তেও এসেছিল। তো শিক্ষার্থীরা, খুব একটা কঠিন না, আমি আলোচনা করলে অবশ্যই তোমরা খুব সহজেই পারবে, আর বই তো অবশ্যই পড়বে। আর তাহলে শিক্ষার্থীরা, প্রথমে আমি বিল বা পিত্তরস নিয়ে আলোচনা করব, অর্থাৎ পিত্তথলি, গল ব্ল্যাডার, এটার উপরে আলোচনা করি। তারপরে আলোচনা শেষে তোমাদেরকে আমি বিগত ক্লাসগুলো সহ আজকে যতটুকু আলোচনা করেছি তার উপর এমসিকিউ ধরব। তার আগে তোমরা আমাকে অবগত করো যে ক্লাসের বোর্ডের লেখাটা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা। আর শিক্ষার্থীরা অবশ্যই বই, খাতা, পেন্সিল, রাবার নিয়ে প্রস্তুত থাকবে। তো শিক্ষার্থীরা, আমি তাহলে বিল বা পিত্ত নিয়ে আলোচনা করছি। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো যে পিত্তটা কি। পিত্ত তোমরা আমাকে জানাবে, ক্লাস বুঝলেও বলবে, না বুঝলেও বলবে। কমেন্টসে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবে তোমরা আমার ক্লাসে শব্দ শুনছো কিনা বা আমার পড়াটা আমি যা পড়াচ্ছি তোমাদেরকে তা বুঝতে পারছো কিনা। তো শিক্ষার্থীরা, তোমরা একটা চিত্র অবশ্যই দেখতে পাচ্ছ, এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, এটা পিত্তথলি, যকৃতের মধ্যে পিত্তথলিটা দেখতে পাচ্ছ। তো পিত্তটা আসলে কোথায় জমা থাকে? পিত্তথলিতে পিত্ত জমা থাকে। তো এটা হচ্ছে পিত্তটা, পিত্তরস বা পিত্ত কী? যকৃৎ নিঃসৃত রসকে কিন্তু বলা হয় পিত্তরস। যকৃৎ থেকে নিঃসৃত রসটাকে বলা হয় পিত্ত রস বা পিত্ত, পিত্তরস বা পিত্ত। এই পিত্তটা কিন্তু অনেক জরুরি খাবারকে হজম করার জন্য, খাবারকে মানে ভালোভাবে বিক্রিয়া করার জন্য। এই পিত্তথলি থেকে মধ্যে যে রসটা জমা হয় সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এখানে ছবিটা একটু লক্ষ্য করো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো দেখো, পিত্তথলিতে এই পিত্তরসটি জমা হয়। কোথায় জমা হয়? পিত্তথলিতে পিত্তরসটা জমা হয়। এটির বর্ণ হচ্ছে হলুদ রঙের, অনেকটা হলুদ বর্ণের, এর কালারটা হচ্ছে হলুদ বর্ণের। আচ্ছা, তারপরে দেখো শিক্ষার্থীরা, এটি কিন্তু তিক্ত স্বাদধারী এবং সামান্য ক্ষারধর্মী। আমি কি বলেছি? এটি হচ্ছে তিক্ত, স্বাদটা হচ্ছে তিক্ত এবং ক্ষারধর্মী। তাহলে এই হচ্ছে পিত্তের বর্ণনা, অর্থাৎ পিত্তথলিতে পিত্তরস জমা হয়। এটা যকৃৎ থেকে উৎপন্ন হয়ে পিত্তথলিতে পিত্তরসটা জমা হয়। এটি হালকা হলুদ বর্ণের, তরল, ঘন তরল, আর এটি হচ্ছে স্বাদ হচ্ছে তিক্ত আর হচ্ছে ক্ষারধর্মী বৈশিষ্ট্য। এই হচ্ছে পিত্ত। তাহলে আমরা পিত্তের উপাদানগুলো কি কি সেটা একবার জেনে নিই। তাহলে শিক্ষার্থীরা, আমি বোর্ড ইউজ করব, তোমরা অবশ্যই সেটা বোর্ডে লিখে ফেলবে। এখন অনেকেই আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে অনেকেই দেখতে পাচ্ছি, তবে কথাগুলো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু বলো। তো শিক্ষার্থীরা,
আচ্ছা, এখন দেখো আমি বোর্ডে লিখে যাই, কারণ তোমরা জানো একটি ক্লাসের পরে আরেকটি ক্লাস থাকে, সেই হিসাবে। তো দেখো শিক্ষার্থীরা, সামান্য খাট ধরবে এবং আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.010, অর্থাৎ 1.010 থেকে 1.011, এই হচ্ছে পিত্তরসের আপেক্ষিক গুরুত্ব। তাহলে শিক্ষার্থীরা এবার দেখো সামান্য খাটধর্মী, পিত্তরসের বৈশিষ্ট্য হচ্ছে এরা সামান্য খাটধর্মী। আচ্ছা, এখন তোমরা এগুলো লিখে রাখবে, অবশ্যই লিখে রাখবে, লেখার কোনো বিকল্প নেই। এবং এর পিএইচটা একটু জেনে রাখো। পিএইচটা হচ্ছে কত? পিএইচটা হচ্ছে 8 থেকে 8.6, 8.0 থেকে 8.6। পিএইচ হচ্ছে 8.0 থেকে 8.6, এটা হচ্ছে তার পিএইচ। আচ্ছা শিক্ষার্থীরা, এবার তোমরা লক্ষ্য করো, তো আপেক্ষিক গুরুত্বটা একটু জেনে নাও। আপেক্ষিক গুরুত্বটা একটু লক্ষ্য করো। আপেক্ষিক গুরুত্ব আমি মুছে ফেলবো এখনই। আপেক্ষিক গুরুত্ব, তো এই পিত্তে বিল বা পিত্ত, আমি আলোচনা করছি কি বিল বা পিত্ত, BILE, বিল বা যাকে বলা হয় পিত্তরস বা পিত্ত। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আরও স্মরণ করে দিতে চাচ্ছি, এই অংশটা কিন্তু বোর্ডে বহুবার এসেছিল, সেটা তো তোমাদেরকে বললাম। ঢাকা সকল বোর্ড আসছিল, ঢাকা বোর্ড 17তে এসেছিল, কাজেই তোমরা গুরুত্ব দিবে। তো শিক্ষার্থীরা এবার দেখো, যকৃতের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.010 থেকে এর হচ্ছে 1.011, এই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তো শিক্ষার্থীরা, যকৃৎ প্রতিদিন প্রায় কত মিলিলিটার পিত্তরস উৎপন্ন করে তোমরা কি জানো? আমাদের যকৃৎ প্রতিদিন কতটুকু পিত্তরস উৎপন্ন করে? প্রতিদিন 500 থেকে 1000, প্রায় 500 থেকে 1000 পিত্তরস তৈরি করে এই যকৃৎ প্রতিদিন। এটা কিন্তু এমসিকিউর জন্য মনে রাখবে। আজকে যেহেতু এখন আমি বলে ফেলছি, এটা হয়তো এখন ধরবো না, পরবর্তী ক্লাসে কিন্তু আমি এই প্রশ্নটা আবার তুলে ধরতে পারি যে প্রতিদিন আমাদের যকৃৎ থেকে কতটুকু পিত্তরস উৎপন্ন হয়। কত শিক্ষার্থীরা? 500 থেকে প্রায় 500 থেকে 1000। আচ্ছা, 1000 কত কি উৎপন্ন করে? মিলিলিটার। 1000 মিলিলিটার উৎপন্ন করে, মিলিলিটার। আচ্ছা, এবার দেখো শিক্ষার্থীরা, এবার যকৃতে পিত্তরসের উপাদানটা একটু লিখে রাখবে আমার সাথে তোমরা অবশ্যই লিখে রাখবে পিত্তরসের উপাদান। আচ্ছা, আমি এই অংশটুকু এখনই মুছে ফেলছি। শিক্ষার্থীরা, আমি যতটুকু লিখব, আমি চিত্র থেকে একটু সরে গেলাম। তোমরা পিত্তটার ছবিটা কি মনে আছে? আমি যে অংশটা বর্ণনা করছি, আমি একটু আগের চিত্রটা আবার তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু লক্ষ্য করো। এখানে কোনটা পিত্ত বলো তো? পিত্তথলি, এই যে এটা হচ্ছে পিত্তথলি। এই যে কালারফুল অংশটা দেখতে পাচ্ছ ত্রিভুজাকৃতিতে, এটা তো তোমরা জানো, এটা যকৃতের মধ্যে এটা হচ্ছে পিত্ত। শিক্ষার্থীরা, এবার তোমরা দেখো, এখানে তোমরা কিছু হলুদ কালারের কিছু নালী দেখতে পাচ্ছ। হ্যাঁ, এখন যদি আমি বলি এই নালীটার কথা আবার একটু মিলিয়ে নাও, চিত্রটা দেখে দেখো, আমি যার বর্ণনা দিচ্ছি, পিত্তথলি মধ্যে পিত্তরস নিঃসৃত হয়। এখন তোমরা দেখো, এইটার ব্যাপারে তোমরা দেখো, পিত্তরস কোথা থেকে আসছে? যকৃৎ থেকে নিঃসৃত হয়ে বাম এবং ডান যকৃৎ নালী পথে অভিন্ন যকৃৎ নালীতে এরা আসছে এবং সিস্টিক নালী দিয়ে পিত্তথলিতে জমা হচ্ছে। অভিন্ন এই যকৃৎ নালীটা অ্যাম্পুলা অফ ভ্যাটার এর মাধ্যমে ডিউডেনামে উন্মুক্ত হচ্ছে। তোমরা চিত্রটা দেখো, আমি যা বললাম সেটা তোমরা চিত্র থেকে মিলিয়ে নাও। আমি আবারও বলছি, দেখো দুইটি অভিন্ন নালী, অর্থাৎ এখানে যে দুইটি নালী আছে অভিন্ন নালী, দেখো এই পিত্ত নালী থেকে এই যে নালীগুলা এসে একটা কমন নালীর মধ্যে দিয়ে গেছে, সেটা হচ্ছে অভিন্ন নালী। যেই নালীর ভিতর দিয়ে বিভিন্ন ডান পায়ের থেকে আগত যে রসটা একটি নির্দিষ্ট জায়গায় নালীতে এসে মিলিত হয়েছে, সেটা হচ্ছে অভিন্ন নালী। এই অভিন্ন নালী দিয়ে শেষ পর্যন্ত এটা পিত্তথলিতে গিয়ে জমা হয়েছে। এইটাই আমি তোমাদেরকে এখন বললাম। তো শিক্ষার্থীরা, এখন দেখো,
তো পিত্ত থলিতে পিত্ত রসটা, আমরা পিত্ত রসের উপাদানটা একটু লিখে নিই, তোমরা আমার সাথে সাথে খুব দ্রুত লিখবে, খুব দ্রুত। পিত্ত রসের উপাদানগুলো দেখো, আমি বোর্ডটাকে একটু সরিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, আর কাছে নিয়ে যাচ্ছি, তোমরা দ্রুত লিখবে। আচ্ছা দেখো, পিত্ত রসের উপাদান, পিত্ত রস এর উপাদান, পিত্ত রসের উপাদান তোমরা আমার সাথে সাথে লেখো। পানি আছে, পানি আছে এখানে 97 থেকে 98%। পানির পরিমাণটা হচ্ছে, পানি হচ্ছে 97% থেকে 98%। আচ্ছা তাহলে দেখো পানি হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো কঠিন পদার্থ 2% থেকে 11%। কঠিন পদার্থ, কঠিন পদার্থ, কঠিন পদার্থ কতটুকু বললাম আমি, সেটা 2% থেকে 11%। 2% থেকে 11%, 2% থেকে 11%। আচ্ছা এই হলো কঠিন পদার্থ। তারপর অজৈব কঠিন পদার্থটা হচ্ছে এটা। তাহলে পানি এবং কঠিন পদার্থ, কঠিন পদার্থের মধ্যে আমরা কি কি জানি, অজৈব, জৈব এবং পিত্ত রস, এগুলো সব কঠিন পদার্থ। অর্থাৎ অজৈব, জৈব যৌগ, অজৈব যৌগ এবং পিত্ত রস, এগুলো সব কঠিন পদার্থ। এখন কঠিন পদার্থ হচ্ছে 2% থেকে 11%। এখন আমরা জেনে নেই অজৈব পদার্থ কতটুকু আছে, জৈব পদার্থ কত পরিমাণ থাকতে পারে এবং পিত্ত রসটা কত পরিমাণ থাকতে পারে। সেই হিসাবে আমি সেটাকে আরেকটু তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা লক্ষ্য করো। এবার দেখো অজৈব পদার্থ, আমি যদি সেটাকে এ দিয়ে কাউন্ট করি, তাহলে অজৈব পদার্থটা হচ্ছে অজৈব পদার্থ, অজৈব পদার্থ এগুলো সব কঠিন পদার্থেরই একটা অংশ। অজৈব পদার্থটার পরিমাণটা হচ্ছে কত, এখানে 0.7 থেকে 0.8%, 0.7% থেকে 0.8% হচ্ছে অজৈব পদার্থ। শিক্ষার্থীরা এই অজৈব পদার্থের মধ্যে কী কী আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তোমরা সংক্ষেপে লিখতে পারো সোডিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, হ্যাঁ এছাড়াও এই ধরনেরগুলো আছে। তাছাড়াও বিভিন্ন ধরনের লবণগুলো আছে এবং বিভিন্ন ধরনের লবণ এর অন্তর্ভুক্ত, বিভিন্ন ধরনের লবণ হচ্ছে এর অন্তর্ভুক্ত। তাহলে শিক্ষার্থীরা আমি কি বললাম, অজৈব পদার্থ আছে 0.7%, তার ভিতরে হচ্ছে 0.7 থেকে 0.8% এবং সেগুলো হচ্ছে যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের লবণগুলো। আচ্ছা এখন তোমরা বোর্ডের দিকে আবার দেখো, এবং জৈব, খুব দ্রুত লিখবে, খুব দ্রুত। আর জৈব পদার্থগুলোর পরিমাণ হচ্ছে, জৈব পদার্থ এর পরিমাণটা হচ্ছে, এরা হচ্ছে প্রায় 1.3 থেকে 1.3% থেকে এটা হচ্ছে 10%, অর্থাৎ 10.2%। এটা 10.2% হচ্ছে জৈব পদার্থ, এখানে জৈব পদার্থের পরিমাণ। তাহলে আর থাকে কি, এখানে হচ্ছে পিত্ত লবণটা থাকে। পিত্ত লবণের পরিমাণটা আমরা একটু জেনে নিই, খুব দ্রুত লেখো পিত্ত লবণ। আচ্ছা পিত্ত লবণটা কতটুকু আছে, পিত্ত লবণের মধ্যে আছে সোডিয়াম টরোকোলেট, এটা তোমরা লিখে রাখতে পারো, সোডিয়াম টরোকোলেট, সোডিয়াম টরোকোলেট, এটা হচ্ছে এক ধরনের অজৈব পিত্ত লবণ। তাছাড়া আছে সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট, গ্লাইকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট। তাহলে দেখো শিক্ষার্থীরা, পিত্ত লবণগুলো হচ্ছে সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট। তাহলে এই হচ্ছে পিত্ত লবণ। তো পিত্ত লবণের শিক্ষার্থীরা দেখো, পিত্ত লবণের মধ্যে তোমরা দেখো এর পরিমাণটা হচ্ছে 0.8%। পিত্ত লবণের পরিমাণটা হচ্ছে 0.8%। তাহলে আমি এখানে লিখে দিই 0.8% হচ্ছে পিত্ত লবণের পরিমাণ, যার মধ্যে আছে সোডিয়াম টরোকোয়েল এবং সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টরোকোলেট এবং সোডিয়াম গ্লাইকোলেট। আচ্ছা এবার আমি আরেকটু সামনে যাচ্ছি, সেটা হচ্ছে দেখো শিক্ষার্থীরা
জৈব পদার্থগুলো হচ্ছে এটা পিত্ত লবণ। হ্যাঁ, জৈব পদার্থের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে পিত্ত লবণ আর আরেকটা হচ্ছে কি পিত্ত লবণ, আরেকটা হচ্ছে পিত্ত রঞ্জন। পিত্ত রঞ্জন জৈব পদার্থের আরেকটা উপাদান হচ্ছে পিত্ত রঞ্জন। পিত্ত রঞ্জন খুব দ্রুত লিখে ফেলো, পিত্ত রঞ্জক। হ্যাঁ, এই পিত্ত রঞ্জকের মধ্যে আমরা কি কি পাই? পিত্ত রঞ্জকটার মধ্যে আছে কি, পিত্ত রঞ্জক আছে বিলিরুবিন। শিক্ষার্থীরা বিলিরুবিন, তারপরে বিলিভার্ডিন, বিলিরুবিন, তারপরে হচ্ছে বিলিভার্ডিন, বিলিভার্ডিন এইগুলো হচ্ছে বিলিরুবিন আর বিলিভার্ডিন, এগুলো হচ্ছে পিত্ত রঞ্জক। এদের উপাদান হচ্ছে 0.2%, এটা হচ্ছে 0.2%-এর মতো থাকে এই পিত্ত রঞ্জক। পিত্ত রঞ্জকগুলো কী কী শিক্ষার্থীরা? একটা হচ্ছে বিলিরুবিন আর এটা হচ্ছে বিলিভার্ডিন। এদের মানে পরিমাণটা হচ্ছে প্রায় পিত্ত জৈব পদার্থের মধ্যে দুটি আছে, একটা পিত্ত লবণ, পিত্ত রঞ্জক। এই পিত্ত রঞ্জকের পরিমাণ হচ্ছে 0.2%। এছাড়া পিত্ত অ্যাসিড আছে, আমরা সেটাও জেনে নিতে পারি, পিত্ত অ্যাসিড। এবার দেখো শিক্ষার্থীরা, পিত্ত অ্যাসিডটা কি? এখানে পিত্ত অ্যাসিডের মধ্যে আমরা দেখছি কোলিক অ্যাসিড, তারপর লিথোকোলিক অ্যাসিড, কোলিক অ্যাসিড, লিথোকোলিক অ্যাসিড, লিথোকোলিক অ্যাসিড, এগুলা হচ্ছে পিত্ত অ্যাসিড। আচ্ছা, এখন দেখো শিক্ষার্থীরা, এরপরে অন্যান্য আরও কিছু পদার্থ আছে, আর আরও কিছু পদার্থ আছে এর মধ্যে অন্যান্য পদার্থ। অন্যান্য পদার্থ, অন্যান্য পদার্থ, অন্যান্য পদার্থের মধ্যে আমরা কি কি দেখতে পাই? অন্যান্য পদার্থের মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখবে যে এখানে কোলেস্টেরল আছে, যার পরিমাণ হচ্ছে 0.38%। কোলেস্টেরল, কোলেস্টেরলের নাম তোমরা সবাই শুনেছ, কোলেস্টেরল। কোলেস্টেরল এর পরিমাণটা তোমরা জেনে রাখতে পারো, কোলেস্টেরলের পরিমাণ আছে 0.38%। 0.38% হচ্ছে কোলেস্টেরলের পরিমাণ। এছাড়া অন্যান্য পদার্থের মধ্যে আমরা আরও দেখতে পাই, যেমন লেসিথিন ফ্যাটি অ্যাসিড, লেসিথিন ফ্যাটি অ্যাসিড, তারপর হচ্ছে মিউসিন, লেসিথিন, লেসিথিন ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। এখানে স্পেস কম, তোমরা একটু চাপা করে লিখে ফেলছি, তোমরা লিখে ফেলো লেসিথিন, তারপরে ফ্যাটি অ্যাসিড, তারপরে আছে মিউসিন, নিউক্লিওপ্রোটিন, মিউসিন, নিউক্লিওপ্রোটিন, নিউক্লিওপ্রোটিন, হ্যাঁ নিউক্লিওপ্রোটিন, তারপরে হচ্ছে মিউকাস ইত্যাদি এগুলোর মধ্যে পাওয়া যায়। মিউকাস ইত্যাদি আরও অনেক কিছু, আরও কিছু উপাদান আছে এর মধ্যে আমরা পাবো। তাহলে অন্যান্য পদার্থের মধ্যে আমরা এই উপাদানগুলো পাচ্ছি। তো শিক্ষার্থীরা, আমি কিন্তু বোর্ড মুছে ফেলবো, তারপরে তোমরা এবার পিত্তরসের কাজ পড়াইয়ে আমি এমসিকিউতে চলে যাব। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা তুলতে পেরেছো। তারপরেও আমি আবারও বোর্ড থেকে তোমাদেরকে হেল্প করছি, তোমরা লেখাটা স্পষ্ট কিনা সেই অনুযায়ী তোমরা আমার মুখ থেকে শুনে শুনে সেটা তোমরা লক্ষ্য করো। তো শিক্ষার্থীরা দেখো, এখানে পিত্তরসের উপাদানগুলোর মধ্যে কি আছে? পানি আছে। পিত্তরসের উপাদানগুলোর মধ্যে পানি আছে। পানি আছে এখানে কতটুকু? আমি আবারও বলছি 97% থেকে 98%। কঠিন পদার্থ, কঠিন পদার্থ আবার দুই ধরনের, অজৈব কঠিন পদার্থ আর একটি হচ্ছে জৈব কঠিন পদার্থ। অজৈব কঠিন পদার্থ হচ্ছে এখানে 2% থেকে 11% হচ্ছে অজৈব কঠিন পদার্থ। আর হচ্ছে মানে কঠিন পদার্থটা, টোটাল কঠিন পদার্থ 2% থেকে 11%। তার মধ্যে অজৈব কঠিন পদার্থ হচ্ছে 0.7 থেকে 0.8%। তার ভিতর উদাহরণ হিসাবে যদি বলি সেটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এছাড়াও বিভিন্ন ধরনের লবণ আছে, সেগুলো হচ্ছে অজৈব কঠিন পদার্থ। আর জৈব পদার্থের উপাদানগুলো পরিমাণ হচ্ছে 1.3% থেকে 10.2%।
শিক্ষার্থীরা, জৈব পদার্থ আবার আমরা বিভিন্ন টাইপের পাই। জৈব পদার্থের উপাদানগুলোর মধ্যে আছে পিত্ত, লবণ এক ধরনের জৈব পদার্থ, সরি, পিত্ত রঞ্জক, পিত্ত অ্যাসিড, অন্যান্য পদার্থ। পিত্ত লবণ সোডিয়াম টরকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট। পিত্ত রঞ্জক হচ্ছে বিলিরুবিন, বিলিভার্ডিন, যার অনুপাত হচ্ছে মানে পরিমাণ হচ্ছে 0.2%। তারপরে দেখো পিত্ত অ্যাসিড মধ্যে আছে কোলিক অ্যাসিড, লিথোকোলিক অ্যাসিড ইত্যাদি। অন্যান্য পদার্থের মধ্যে আমরা যেটা পাই কোলেস্টেরল, যার পরিমাণ হচ্ছে প্রায় 0.38%। এছাড়া লেসিথিন, ফ্যাটি অ্যাসিড, লেসিথিন, তারপরে হচ্ছে ফ্যাটি অ্যাসিড, তারপরে হচ্ছে মিউসিন, নিউক্লিয় প্রোটিন, মিউকাস ইত্যাদি। তো শিক্ষার্থীরা মোটামুটি আশা করছি তোমরা লিখে ফেলেছো। এখন পিত্তরসের কাজ আমি একটু আলোচনা করে তোমাদের কিছু এমসিকিউ প্রশ্ন ধরবো, আর তোমরা কমেন্ট বক্সে মানে দ্রুত লেখার চেষ্টা করবে। তো তাহলে শিক্ষার্থীরা এবার দেখো, আমি পিত্তরসের কাজ একটু আলোচনা করব, তারপরেই আমি তোমাদেরকে এমসিকিউ কোশ্চেনে চলে যাব। তাহলে এবার পিত্তরসের কাজ। পিত্তরসের কাজ এই পরীক্ষাতে এসেছিল, বহুবার এসেছিল। তাছাড়া তোমাদের সকল বোর্ড 2018 সকল বোর্ডেও এটা এসেছিল। দেখো শিক্ষার্থীরা, পিত্তরসের কাজের মধ্যে আমরা যদি দেখি, পিত্তরসের কাজ প্রথম কাজটা দেখো, আমরা যদি বলি পিত্ত কিন্তু জীবনের পক্ষে, অর্থাৎ আমাদের জীবনের পক্ষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদার্থ। পাচক এনজাইম যদি না থাকে, আমাদের দেহে কিন্তু কোনো পাচক এনজাইম নাই, কিন্তু পাচক এনজাইম না থাকা সত্ত্বেও এটি গুরুত্বপূর্ণ পরিপাক অর্থাৎ পাচক রস হিসাবে এটা কিন্তু কাজ করছে। আমাদের পাচক এনজাইম নাই, কিন্তু এই পিত্তটি আমাদের পাচক এনজাইম হিসেবে কাজ করছে। তাহলে শিক্ষার্থী আমি কথাটি আবারও বলছি যে পিত্ত লবণটা হচ্ছে আমি আবারও বলছি আমাদের জীবনের মানে পিত্ত কিন্তু আমাদের জীবনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রঞ্জন পদার্থ। এই পিত্তটার কারণ কি, আমাদের পরিপাকের মধ্যে কোনো পাচক এনজাইম নাই, কিন্তু পাচক এনজাইম না থাকলেও এটি কি করছে, এটি অত্যন্ত আমাদের পরিপাক এবং পাচক রস হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই পিত্তরস। তাহলেই বুঝতে পেরেছো আমাদের খাবারটা হজম করার জন্য পিত্তরসের কত বড় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তো শিক্ষার্থীরা এখন দেখো পিত্তরসের কাজগুলো যদি আমরা একটু দেখি, তাহলে আমি প্রত্যেকটা লাইন লিখে দেবো না, পয়েন্টসগুলো জাস্ট লিখে দেবো। পরিপাক, প্রথমেই আমি আসি, পিত্তরসের প্রথম কাজ হচ্ছে পরিপাক। আচ্ছা, এখন দেখো কিভাবে পরিপাক হিসেবে কাজ করছে। পিত্ত লবণ স্নেহ জাতীয় খাদ্যকে, এই পিত্ত লবণটা আমি যে তোমাদেরকে কিছুক্ষণ আগে বললাম, এই পরিপাক, হ্যাঁ এই যে দেখে নাও, এই পরিপাক পয়েন্টসটা হচ্ছে পরিপাক। এখন দেখো আমি এই পয়েন্টসটা তো দেখে ফেলেছো, এবার চিত্রটা দেখে যদি একটু মনে করো তাহলে বুঝবে। দেখো এই যে পিত্তথলিতে পিত্ত আছে, এটা কি কাজ করছে, পিত্ত লবণটা স্নেহ জাতীয় খাদ্যকে ইমালসিফিকেশনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে এবং পিত্ত লবণ চর্বি পরিপাককারী লাইপেজ এনজাইমকে সক্রিয় করে এবং পরিপাকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, অর্থাৎ পরিপাকে সাহায্য করছে। আমি আবারও বলছি, পিত্ত লবণ স্নেহজাতীয় খাদ্যকে ইমালসিফিকেশনের মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করে। ইমালসিফিকেশন একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র দানায় পরিণত করছে, যেটা আমাদের হজমের জন্য সহজ হয়। তাছাড়া কি করছে, এটা পিত্ত লবণটা চর্বি পরিপাককারী, আমরা যে বিভিন্ন মাংস খাচ্ছি তার সাথে তো চর্বি অটোমেটিক আমাদের খাবারের মধ্যে চলে আসে, সেই চর্বি পরিপাককারী, অর্থাৎ পিত্ত লবণটা চর্বি পরিপাককারী লাইপেজ এনজাইমকে সক্রিয় করে এবং ফলে কি হয়, আমাদের পরিপাকের সুবিধা হয়। এরপরে যদি আমি আরেকটি পয়েন্টস তোমাদেরকে তুলে ধরি, তোমরা অবশ্যই বুঝবে, সেটা হচ্ছে শোষণ। শিক্ষার্থীরা শোষণটা দেখো, পরিপাকের ক্ষেত্রে আরেকটি পয়েন্টস হচ্ছে পিত্ত আমাদের পরিপাকের ক্ষেত্রে আরেকটি ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে শোষণ। দ্রুত লিখে ফেলো। তো শোষণটা দেখো, চর্বি, লৌহ, ক্যালসিয়াম, চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলো আছে, যেমন ভিটামিন A, D, E এবং ভিটামিন K।
এই যে ভিটামিনগুলো আছে সেই ভিটামিনগুলোকে সে কী করছে, শোষণের জন্য এই পিত্ত লবণটা অতি প্রয়োজন। শিক্ষার্থীরাও আমি আবার রিপিট করছি কথাটা, দেখো শোষণের ক্ষেত্রে কি করছে, আমরা চর্বি, লৌহ, ক্যালসিয়াম এবং চর্বিতে যে দ্রবণীয় ভিটামিনগুলো আছে সেই ভিটামিনগুলো হচ্ছে এ, ডি, ই এবং কে। এই সকল চর্বিতে যে এই ভিটামিনগুলো আছে সেই ভিটামিনগুলোকে এই পিত্তরস কী করছে, শোষণের জন্য পিত্ত লবণটা এই অত্যাবশ্যকীয়। অর্থাৎ এই ভিটামিন এইগুলোকে শোষণের জন্য যে পিত্তাশয়ের মধ্যে যে পিত্ত লবণটা আমি দেখিয়েছি, পিত্ত লবণের পরিমাণ, এই পিত্ত লবণগুলা এটা শোষণের জন্য অত্যাবশ্যকীয়, যা আমরা পাই পিত্তরসের মধ্যে। শিক্ষার্থীরা, এই হলো শোষণের জন্য পিত্তরসের ভূমিকা। তারপরে যদি আমি আরেকটি পয়েন্টস বলি, রেচনের ক্ষেত্রে পিত্ত কি ভূমিকা পালন করছে পিত্তরস, দেখো শিক্ষার্থীরা, যেমন ধরো পিত্তরসের মধ্যে আছে কপার, জিঙ্ক, লেড, পারদ, তারপর টক্সিন, পিত্তরঞ্জন, কোলেস্টেরল, ব্যাকটেরিয়া, লেসিথিন, এই জাতীয় যত রকমের উপাদানগুলো আছে এইগুলাকে রেচন দ্রব্য থেকে এই পিত্তরস এগুলা রেচন দ্রব্য থেকে রেচন দ্রব্য হিসেবে নিষ্কান্ত করে। এগুলো আমাদের খাবারের সাথে বা বিভিন্নভাবে আমাদের দেহের মধ্যে থাকে, উৎপন্ন হয় এবং চলে আসে। সেই জিনিসগুলোকে রেচন দ্রব্য হিসেবে এই পিত্ত সেটাকে নিষ্কাশন করে। আমি আবারও লাইনটি বলছি, পিত্ত রসের মাধ্যমে তো আমাদের যে কপার, তারপর জিঙ্ক, লেড, পারদ, টক্সিন, তারপর পিত্ত রঞ্জক আছে, কোলেস্টেরল আছে, ব্যাকটেরিয়া, লেসিথিন, এই জাতীয় যত রকমের পদার্থগুলো আছে এইগুলো এই রেচন দ্রব্যগুলো দেহ থেকে এই ইত্যাদি এই জাতীয় যত রেচন দ্রব্যগুলো আছে সেগুলো দেহ থেকে নিষ্কান্ত করতে সাহায্য করে এই পিত্তরস। আরেকটি পয়েন্ট তোমরা লিখে রাখো শিক্ষার্থীরা, এটা হচ্ছে যে আমার জোলাপ তারপরে হচ্ছে ক্রিয়া। আচ্ছা, জোলাপ ক্রিয়া নিশ্চয়ই তোমরা অর্থটা বুঝুনি। জোলাপ ক্রিয়াটা কি? পিত্ত লবণ কোলনের মধ্যে পেরিস্টালসিস ক্রিয়ায় উদ্দীপনা দেয়, আর এই উদ্দীপনা দেয় সেটা হচ্ছে জোলাপ ক্রিয়া। আমি আবারও বলছি, পিত্ত লবণ আমি বলছিলাম সোডিয়াম গ্লাইকোকোলেট, তারপরে হচ্ছে সোডিয়াম টোরোকোলেট, এগুলো হচ্ছে পিত্ত লবণ। এই পিত্ত লবণগুলা জোলাপ ক্রিয়া কী ভূমিকা রাখছে? এরা হচ্ছে পেরিস্টালসিস, মানে পিত্ত লবণগুলা কোলনের মধ্যে, আমাদের যে কোলন আছে পাকস্থলী, সেই কোলনের মধ্যে পেরিস্টালসিস ক্রিয়ায় উদ্দীপনা দেয়। এর ফলে এটা হয় কি, যা খাবারটাকে আমাদের মানে অপাচ্য অংশটাকে অর্থাৎ মলটাকে নরম করে, এবং মলটাকে নরম করার কারণেই সেটা মল হিসাবে দেহ থেকে নিষ্কান্ত হতে সহজ হয়। এই কাজটা কিন্তু এই পিত্তাশয়ের যে লবণটা আছে এই পিত্ত লবণটা এই কাজটি করে থাকে। তাহলে দেখো, এরপরে আমি যদি বলি পিএইচ, আরেকটি পয়েন্টস তোমরা দেখো, পিএইচ নিয়ন্ত্রণ করে এই পিত্তাশয়। তাহলে দেখো পিত্তাশয়ের পিত্তটা তাহলে নিয়ন্ত্রণ, পিত্তশয়ের মধ্যে যে পিত্তটা আছে সেটা পিএইচ নিয়ন্ত্রণ করে। কিভাবে করে তোমরা আরেকটু দেখো, তারপরে আমি এমসিকিউতে চলে যাব। তো দেখো, পিত্তরসের মধ্যে অধিক পরিমাণে ক্ষারকের উপস্থিতি আছে। আমরা সবাই জানি পিত্তরসের মধ্যে ক্ষারক আছে। আমরা তোমাদেরকে উপাদানগুলো দেখিয়েছিলাম, সেখানে তোমরা জেনেছো যে এখানে ক্ষারক আছে। হ্যাঁ, তো এই যে ক্ষারকগুলো আছে সেই ক্ষারকগুলোর মধ্যে কি হচ্ছে যে পিত্তরসের মধ্যে যে অধিক পরিমাণ ক্ষারক থাকে, এই ক্ষারকের উপস্থিতির জন্য এখানে কি হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডটা প্রশমিত হয়ে এখানে পিএইচ এর মতো করে কি এটা কি পিএইচের সমতাটা বজায় রাখতে সাহায্য করে। এখন পিত্ত ডিউডেনামের পিএইচের ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন এনজাইমের ক্রিয়ায় সহায়তা করে। আমি এই কথাটা হয়তো তোমরা কথাটা আবারও বুঝে নিলে ভালো হয়, তোমাদের কাছে একটু নতুন মনে হচ্ছে। পিএইচ নিয়ন্ত্রণটা আমি আবারও রিপিট করছি, তোমরা আরেকবার বুঝে নাও শিক্ষার্থীরা। পিএইচ নিয়ন্ত্রণটা মানে কি, পিত্তরসে অধিক ক্ষারকের উপস্থিতির জন্য সেখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রশমিত হয়ে পিএইচের সমতা বজায় থাকে। কিন্তু পাশাপাশি পিত্তের যে ডিউডেনাম আছে সেই পিত্ত ডিউডেনামের পিএইচের ভারসাম্য রক্ষা করে। পিত্ত ডিউডেনামের পিএইচটা সেই ভারসাম্যটা রক্ষা করে এবং বিভিন্ন এনজাইমের ক্রিয়ায় করতে সহায়তা করে। বাফার ও লুব্রিক্যান্ট হিসাবে, এবার লাস্ট পয়েন্ট, বাফার ও লুব্রিক্যান্ট। তাহলে শিক্ষার্থীরা এইটাই শেষ পয়েন্ট, এবং আমি তারপরে আমার
আমি তোমাদেরকে বলেছিলাম এমসিকিউ কিছু ধরবো, সেটা যাব। এখন বাফার লুব্রিক্যান্টটা কি? পিত্তের মধ্যে যে মিউসিন আছে সেই মিউসিন বাফার ও লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে। দেখো শিক্ষার্থীরা, অন্যান্য উপাদানের মধ্যে আমি কিন্তু মিউসিনটা দেখিয়েছি যে অন্যান্য উপাদানের মধ্যে পিত্তের মধ্যে আছে, যেমন অন্যান্য উপাদানের মধ্যে আছিল কোলেস্টেরল 0.38%, লেসিথিন, ফ্যাটি অ্যাসিড, মিউসিন, নিউক্লিয় প্রোটিন, মিউকাস ইত্যাদি। এই যে মিউসিনটা আমি তোমাদেরকে দেখেছিলাম, মিউসিন, এই মিউসিনটা তোমার কী করছে? এখানে পিত্তের মিউসিন বাফার ও লুব্রিক্যান্ট হিসাবে কাজ করছে। তাহলে পিত্তের মধ্যে যে মিউসিনটা আছে সেটা বাফার ও লুব্রিক্যান্ট হিসাবে কাজ করতে সাহায্য করে। এই হচ্ছে গিয়া পিত্তের বিভিন্ন উপাদানগুলো। এখন তোমাদেরকে আমি কয়েকটা এমসিকিউ দিব, তোমরা ঝটপট লিখবে, তারপর আমি ক্লাস শেষ করে দিব। আচ্ছা শিক্ষার্থীরা, এবার তোমাদের জানো তোমাদের আরেকটি ক্লাস আছে, তো আমি তোমাদেরকে মুখে বললে কি তোমরা আনসারটা লিখতে পারবে? যদি লিখতে পারো তাহলে ভালো হয়, আর না হলে আমি লিখে দিচ্ছি। আজকে আমি মোটামুটি অনেকগুলো কোশ্চেন নিয়েছিলাম, যদি সময় শেষ হয়ে যায় তাহলে আমি পরবর্তী ক্লাসে বাকি এমসিকিউগুলো ধরে প্রতিটা ক্লাসেই তোমাদের কিছু এমসিকিউ থাকবে। তাহলে প্রথম এমসিকিউটা শিক্ষার্থীরা, তোমার প্রথম এমসিকিউটার জন্য প্রস্তুত হও। আমি তোমাদেরকে প্রথম এমসিকিউটা খুবই সহজ একটা এমসিকিউ দিচ্ছি। ক্ষুদ্রান্ত কী কী অংশ নিয়ে গঠিত? খুব সহজ একটি, 1 নম্বর, ক্ষুদ্রান্ত কী কী অংশ নিয়ে গঠিত? খুব দ্রুত তোমাদের বাংলা ক্লাস শুরু হয়ে যাবে। ক্ষুদ্রান্ত কী কী অংশ নিয়ে গঠিত? কী কী অংশ নিয়ে গঠিত? আচ্ছা, তো উত্তরটা তোমরা লিখে ফেলবে, আর না হলে পরবর্তী ক্লাসে আমি দেখাই দেব। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে ল্যাকটিন, ল্যাকটেজ এনজাইম কোন খাদ্য পরিপাকের সাথে জড়িত? ল্যাকটেজ এনজাইম, ল্যাকটেজ এনজাইম, এনজাইম কোন খাদ্য পরিপাকের সাথে জড়িত? কোন ধরনের খাদ্য আর কি? কোন খাদ্য পরিপাকের সাথে জড়িত? পরিপাকের সাথে জড়িত। শিক্ষার্থীরা, নেক্সট প্রশ্ন, তারপরে হচ্ছে ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? এটাও খুব সোজা। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? আমাদের দেহের কোন অংশ থেকে? আচ্ছা, তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া তৈরি হয়? কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়? ইউরিয়া উৎপন্ন হয়। শিক্ষার্থীরা, কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়? লাস্ট প্রশ্ন, 10টি ছিল, সময় নাই, 5টি দিলাম, পরবর্তীতে আবার 5টি এবং আজকে ক্লাসে থেকে আরও কয়েকটা কোশ্চেন বানাবো। তাহলে শিক্ষার্থীরা, এরপরে হচ্ছে তোমরা দেখো কোন ইউরিয়া প্রধানত তৈরি হয় কোথায়? ইউরিয়া প্রধানত তৈরি হয় কোথায়? আমাদের দেহ কোথায়, কোন অংশে, পরিপাকের কোন অংশে ইউরিয়াটা প্রধানত তৈরি হয়? তাহলে শিক্ষার্থীরা, তোমরা উত্তর লিখতে পারছো কি না আমাকে জানাবে। আচ্ছা, তাহলে আমি ল্যাকটোজ, আচ্ছা আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি, তোমাদের উত্তর অনেকে পেয়ে গেছে। আমি যারা পারোনি তারা মিলিয়ে নাও, আমি দেখে নেব। আমি উত্তরগুলো লিখে যাচ্ছি, হ্যাঁ, তোমরা আমার সাথে সাথে আনসারগুলো লিখে নাও, কারণ তোমাদের বাংলা ক্লাস এখনই শুরু হয়ে যাবে। তাহলে দেখো, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। 1 নম্বরের উত্তর হচ্ছে ডিউডেনাম, ডিউডেনাম। শিক্ষার্থীরা, ডিউডেনাম, ইলিয়াম, জেজুনাম, ইলিয়াম। জেজুনাম, দ্রুত লিখতেছি আমি, তুমি লেখো। জেজুনাম আর ইলিয়াম, এই তিনটি অংশ নিয়ে ক্ষুদ্রান্ত গঠিত। 2 নম্বর উত্তরটা হচ্ছে কি শিক্ষার্থীরা? শর্করা, অর্থাৎ ল্যাকটোজ এনজাইম কোন খাদ্য পরিপাকের সাথে জড়িত? শর্করা। 3 নম্বর উত্তর আমি এখানে লিখে দিচ্ছি। 3 নম্বরটা ছিল যে ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অর্থাৎ অগ্নাশয় থেকে, অগ্নাশয় বিটা কোষ, সংক্ষেপে লিখে দাও অগ্নাশয়।
অগ্নাশয় থেকে। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? অগ্নাশয় থেকে। 4 নম্বর প্রশ্ন উত্তর, 4 নম্বরের উত্তরটা ছিল কোন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়? এটা অর্নিথিন চক্রের মাধ্যমে। অর্নিথিন 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 চক্রের মাধ্যমে। চক্রের মাধ্যমে। আচ্ছা শিক্ষার্থীরা 5 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে, 5 নম্বরটা হচ্ছে আমি ইংলিশে দিয়ে ফেলছি। আচ্ছা এটা তো 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। আচ্ছা এবার দেখো 5 নম্বর উত্তরটা হচ্ছে ইউরিয়া প্রধানত তৈরি হয় কোথা থেকে? ইউরিয়া প্রধানত তৈরি হয় কোথায়? কোথায় অর্থাৎ যকৃতে। ইউরিয়া প্রধানত তৈরি হয় যকৃতে। এই হচ্ছে, আরও 5টা প্রশ্ন ছিল, সময়ের অভাবে তোমাদেরকে আমি 5টা প্রশ্ন দিতে পারিনি। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা, আমি দেখছি বা দেখতে পাচ্ছি অনেকই সুন্দর আবিদা সুলতানা ল্যাকটোজ 2 নম্বরে উত্তর দিয়েছ। আবিদা শর্করা, হ্যাঁ 2 নম্বর প্রশ্নের উত্তরটা ঠিকমতো লিখবে, কারণ প্রশ্নের সাথে উত্তরের সম্পর্ক। প্রশ্নটা ভুল লিখলে মানে প্রশ্নের নাম্বারিংটা ভুল লিখলে কিন্তু উত্তরটা ভুল আসবে, তাই তোমরা একটু সতর্ক হও। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা আজকে বেশ ভালো উপস্থিত ছিলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা আজকে ক্লাসটি করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে পিত্ত তোমরা যারা পরীক্ষার্থী তারা কিন্তু এটা পড়ে ফেলবে, আজকেই পড়ে ফেলবে। এটা সকল বোর্ডে এসেছিলো। আর তোমরা জানো এখন কিন্তু কোনো প্রশ্ন আগে এসেছিলো বলে পরে আসবে না এমন কিছু না। এগুলো এই প্রশ্নগুলো যেগুলো বোর্ডে আসে সেগুলো আবারও আসে। তো তোমরা খুবই সহজ আজকের প্রশ্ন উত্তরগুলো ছিল। আর এমসিকিউ বিগত বছরে এই কোশ্চেনগুলো প্রায় আসছে এমসিকিউর জন্য, তোমরা এটা গুরুত্ব দেবে। আর আজকে আমি যে পিত্তটা পড়িয়েছি এটা পড়ে ফেলবে, কারণ এটা সকল বোর্ড 18তে এসেছিলো, ঢাকা বোর্ড 17তেও এসেছিলো, আরও অনেকবার এসেছিলো অনেক বোর্ডে। তো তোমরা আশা করি সবাই মন দিয়ে লেখাপড়া করবে, পড়া টেবিলে থাকবে। পরীক্ষা তোমাদের বোর্ড পরীক্ষা অবশ্যই হবে নিঃসন্দেহে, আর অ্যাডমিশন টেস্টের জন্য পড়তেই হবে। সো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এই তোমাদের সর্বাঙ্গীন ভালো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় টানছি। আল্লাহ হাফিজ।